সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউনিক স্কুলের আমাদের নিয়মিত আয়োজন যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ। আমরা ঠিক আগের মতো এই চ্যাপ্টারটা আমরা দুইটা লেকচারে ভাগ করছি। আজকে আমরা লেকচার 1-এ দেখি আমাদের আলোচ্য বিষয়গুলো কী কী আছে। দেখো, লেকচার 1 আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি আরোহের প্রকারভেদ। আরোহের প্রকারভেদের মধ্যে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান, এই তিনটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, আরোহ অর্থাৎ আমরা জানি যে আরোহ অনুমানটা কি। অনুমান দুই প্রকার, একটা হচ্ছে কি আরোহ অনুমান, একটা হচ্ছে কি অবরোহ অনুমান। সো আজকে আমরা আরোহ অনুমানটা নিয়ে আলোচনা করব। আরোহ অনুমানটা কি আসলে? আরোহ অনুমানটা হচ্ছে কি যে অনুমানে বিশেষ বিশেষ যুক্তি বাক্যের ভিত্তিতে সার্বিক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হচ্ছে কি আরোহ অনুমান। অর্থাৎ বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে যখন সার্বিক বিষয়ে যখন কী করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হচ্ছে কি আরোহ অনুমান। অর্থাৎ বিশেষ বিশেষ দৃষ্টান্ত বলতে আমরা বলতে পারি, যেমন দেখো, জসিম মরণশীল, করিম মরণশীল, রহিম মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। আবার আমরা যেমন দেখো, জসিম হচ্ছে একজন মানুষ, করিম হচ্ছে একজন মানুষ, আর রহিম হচ্ছে একজন মানুষ, সেখান থেকে আমরা বললাম সকল মানুষ হয় মরণশীল। এটাকে বলা হচ্ছে কি আরোহ অনুমান। সে আমরা বলতে পারি, যেমন গোলাপ হয় সুন্দর, জবা হয় সুন্দর, বেলি হয় সুন্দর, সুতরাং সকল ফুল হয় সুন্দর। যেমন এখানে হচ্ছে কি বেলি একটা ফুল, গোলাপ একটা ফুল, জবা একটা ফুল, সেখান থেকে বললাম যে কি সকল ফুল হয় সুন্দর। অর্থাৎ এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হচ্ছে কি আরোহ অনুমান। এই আরোহ অনুমানটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে কি প্রকৃত আরোহ, আরেকটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ, আরেকটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। এখন প্রকৃত আরোহ কোনটা? যে আরোহের মধ্যে আরোহমূলক লম্প থাকে। আরোহমূলক লম্প থাকে। লম্প মিনস হচ্ছে কি লাফ দিয়ে যেখানে সিদ্ধান্ত নেওয়া যায়। আরোহমূলক লম্প থাকে তাকে বলা হচ্ছে কি প্রকৃত আরোহ। লম্পটা হচ্ছে কীরকম দেখো, এই যে আমরা বললাম না কিছুক্ষণ আগে, এই যে জবা হয় সুন্দর, তারপর হচ্ছে কি বেলি হয় সুন্দর, তারপর হচ্ছে কি গোলাপ হয় সুন্দর, সুতরাং সকল ফুল হয় সুন্দর। এই যে দেখো, আমরা এখানে জবা একটা ফুল, তারপরে বেলি একটা ফুল, গোলাপ একটা ফুল, সেখান থেকে আমরা বললাম যে কি সকল ফুল হয় সুন্দর। এই যে এখান থেকে জবা, বেলি, গোলাপ, তিনটা ফুল থেকে আমরা হঠাৎ করে বললাম যে কি সকল ফুল হয় সুন্দর। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি আরোহমূলক লম্প, অর্থাৎ লাভ দিয়ে চলে আসা। আরোহমূলক লম্প মানে হচ্ছে কি লাভ দিয়ে চলে আসা, এটাকে বলা হচ্ছে কি আরোহমূলক লম্প। যদি এইরকম আরোহমূলক লম্প থাকে আমরা সেটাকে বললাম যে কি প্রকৃত আরোহ, আর যখন আরোহমূলক লম্প থাকে না তাকে বললাম যে কি অপ্রকৃত আরোহ। অর্থাৎ প্রকৃত এবং অপ্রকৃতের বেসিক পার্থক্য হচ্ছে কি এখানে কি থাকবে না, লম্প থাকে না। আরোহমূলক লম্প থাকে না, আর এখানে হচ্ছে কি আরোহমূলক লম্প থাকে। আরোহমূলক লম্প এখানে হচ্ছে কি থাকে। আর আরোহমূলক লম্পটা হচ্ছে কীরকম, যেমন জবা সুন্দর, বেলি সুন্দর, গোলাপ সুন্দর, সুতরাং সকল ফুল হয় সুন্দর। অর্থাৎ আমরা দুনিয়াতে যে আরও অনেকগুলা ফুল আছে সেগুলোকে আমরা প্রত্যক্ষণ করিনি, জাস্ট তিনটা ফুলের উপর ভিত্তি করে বলে দিলাম যে কি সকল ফুল হয় সুন্দর। তো আমরা বলতে পারি বাংলাদেশের কাকগোলা কালো, আমেরিকার কাকগোলা কালো, তারপর হচ্ছে পাকিস্তানের কাকগোলা কালো, তারপর হচ্ছে ভারতের কাকগোলা কালো, সুতরাং সকল কাক হয় কালো। এই যে চারটা দেশকে দেখে আমরা পৃথিবীর সকল দেশ সম্পর্কে কি দিলাম, সিদ্ধান্ত দিলাম, এটাকে বলা হচ্ছে কি আরোহমূলক লম্প। এরকম লম্প থাকলে সেটা হচ্ছে কি প্রকৃত আরোহ, লম্প না থাকলে সেটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। সো এখন প্রকৃত আরোহকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ, আর একটা হচ্ছে কি সাদৃশ্য অনুমান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি এই বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। সো আমরা এগুলো একটু দেখি। বৈজ্ঞানিক আরোহ কোনটা? এই যে বৈজ্ঞানিক আরোহের মধ্যে হচ্ছে কি, তারপর অর্থাৎ যেটা আমাদের দুইটা জিনিস বেসিক থাকে, একটা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহের মধ্যে একটা কি থাকবে কার্যকারণ সম্পর্ক থাকবে, একটা প্রকৃতির নিয়ম থাকবে। দেন এখানে অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্কটা থাকে না, প্রকৃতির নিয়মটাই থাকে। সাদৃশ্য অনুমানের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকে না, শুধুমাত্র প্রকৃতির নিয়মটাই থাকে। আবার এই সাদৃশ্য অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সাধু সাদৃশ্য, আরেকটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য।
সাধু সাদৃশ্য, একটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য। এই দুই ভাগে এখানে কি হয়েছে ভাগ করা হয়। তো আমরা যখন বিস্তারিত আলোচনা করবো এগুলো নিয়ে, তখন আমরা সেখানে এই জিনিসগুলো ভাগ করে দেখাবো। তো পাশাপাশি আমরা একটু বলে দিই অপকৃত আরোহের মধ্যে কি কি আছে, যদি এটা আমরা আমাদের সেকেন্ড লেকচারে আলোচনা করব। অপকৃত আরোহের মধ্যে একটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ, একটা হচ্ছে কি যুক্তিসমূলক আরোহ, একটা হচ্ছে কি ঘটনা সংযোজন আরোহ। এখন এই যে পূর্ণাঙ্গ আরোহ, এখানে কোনো লম্প থাকবে না। আগে থেকে আমরা বলে দিলাম যে কি এখানে কোনো লম্প থাকে না, অর্থাৎ সবগুলোকে একসাথে যখন গণনা করা হয় সেটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ, যেটাকে আমরা বলতে পারি নিশ্চিত আরোহ বলতে পারি, বা গাণিতিক আরোহ বা গণনামূলক আরোহ আমরা বলতে পারি। এরপর হচ্ছে যুক্তিসমূলক আরোহ। এই আরোহটা বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেজন্য এটাকে জ্যামিতিক আরোহ বলা হয়। আর একটা হচ্ছে কি ঘটনার সংযোজন, অর্থাৎ শুধুমাত্র একটা ঘটনা অনেকগুলো ঘটনার সমন্বয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয় থাকে সেটাকে বলা হচ্ছে কি ঘটনা সংযোজন। এগুলো আমাদের সেকেন্ড লেকচার আলোচনার বিষয়। তারপর আমরা আজকে মানে তোমাদের জানার সুবিধার্থে আমরা একটু কি গেলাম বলে গেলাম। সো এখন দেখো এই যে প্রকৃত আরোহ আমরা যেটাকে বললাম, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি যথার্থ আরোহ। এটার নাম হচ্ছে কি যথার্থ আরোহ। আর অপকৃত আরোহ, এটা একটা হচ্ছে কি অযথার্থ আরোহ। অযথার্থ আরোহ অর্থাৎ এটার একটা নাম আছে, সেটা হচ্ছে কি অযথার্থ আরোহ। অযথার্থ আরোহ অর্থাৎ প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ, অযথার্থ আরোহ বা অপকৃত আরোহ। আর প্রকৃত আরোহের বা আরোহের উদাহরণটা আমরা দেখলাম কীরকম, বা প্রকৃত আরোহের উদাহরণটা কীরকম হয় সেই জিনিসটা। অর্থাৎ লম্প থাকলে প্রকৃত আরোহ, আর লম্প না থাকলে সেটা হচ্ছে কি অপকৃত আরোহ। সো আমরা এরপরে আমাদের লেকচারে যাই। এরপরে যে জিনিসটা আছে সেটাতে আমরা একটু দেখি। যেমন দেখো প্রকৃত আরোহের সংজ্ঞা এবং উদাহরণ, অর্থাৎ আমরা যে আমাদের প্রকারভেদের মধ্যে প্রথম যে জিনিসটা পেয়েছিলাম প্রকৃত আরোহ। তো এই প্রকৃত আরোহের সংজ্ঞা এবং উদাহরণ, অর্থাৎ যে সকল অনুমানের যে আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্প বিদ্যমান থাকে, আমরা যেই কথাটা বলছিলাম আরোহমূলক লম্প বিদ্যমান থাকে, সেটা হচ্ছে কি প্রকৃত বা যথার্থ আরোহ। সেটা হচ্ছে কি প্রকৃত বা যথার্থ আরোহ। যেমন আমরা একটু এখানে উদাহরণ দেখি। যেমন দেখো রবীন্দ্রনাথ হয় দার্শনিক, নজরুল হয় দার্শনিক, তারপর হচ্ছে জসীমউদ্দিন হয় দার্শনিক, জীবনানন্দ দাশ হয় দার্শনিক। সো এখন দেখো আমরা জানি যে কি রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, নজরুল একজন কবি, জসীমউদ্দিন একজন কবি এবং জীবনানন্দ দাশ একজন কবি। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম কি সকল কবি হয় দার্শনিক। সকল কবি হয় কি দার্শনিক। তো এখানে দেখো আমরা মাত্র নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন এবং জীবনানন্দ দাশ 4 জন ব্যক্তির উপর আমরা প্রত্যক্ষণ করলাম। প্রত্যক্ষণ করে আমরা সকল কবি হয় দার্শনিক এই কথাটা বললাম। অর্থাৎ এখানে কি আছে আরোহমূলক লম্পটা আছে। এই আরোহমূলক লম্প থাকলে তাকে বলা হচ্ছে কি প্রকৃত আরোহ, আর যদি না থাকে সেটা হচ্ছে কি অপকৃত আরোহ। এর বৈশিষ্ট্যগুলো আরও কী থাকতে পারে, যেমন এই যে রবীন্দ্রনাথের দার্শনিকের গুণের কথা বলা হচ্ছে, অর্থাৎ ব্যক্তিত্ব বা যাত্রার্থবাদ দিয়ে নতুন একটা গুণ, তাহলে এগুলো হচ্ছে কি সংশ্লেষক যুক্তিবাক্য। আবার এখানে দেখো সকল কবি দার্শনিকের কথা বলা হচ্ছে, অর্থাৎ কবির যাত্রার্থ হচ্ছে কবিত্ব, সেটা বাদ দিয়ে নতুন একটা গুণ, এটাও সেম সংশ্লেষক যুক্তিবাক্য। অর্থাৎ আমরা জানি যে কি আরোহী অনুমানের যুক্তিবাক্যগুলো কি হয় সংশ্লেষক হয়, এই বৈশিষ্ট্যগুলো পাচ্ছি। দেন হচ্ছে কি আরোহী অনুমানের মধ্যে কি থাকে একটা লম্প থাকে, এটা পাচ্ছি। আর সিদ্ধান্ত, এই যে সকল কবি এখানে এটার ব্যাখ্যাত্ব বেশি, আর আশ্রয়বাক্যগুলোর ব্যাখ্যাত্ব হচ্ছে কি কম। আরোহী অনুমানের আশ্রয়বাক্যের ব্যাখ্যাত্ব কম এবং কে সিদ্ধান্তের ব্যাখ্যাত্ব বেশি। এই অনুমানগুলো আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ এগুলো আমাদের ফার্স্ট ইয়ারের পড়া, অর্থাৎ আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পড়ে এই কথাগুলো পড়ছি। অর্থাৎ এখানে হচ্ছে কি এই জিনিসগুলো অর্থাৎ আরোহের বৈশিষ্ট্যগুলো এখানেও আলোচনা করা হয়েছে। এরপরে দেখো বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা এবং উদাহরণ, অর্থাৎ আমরা যে আরোহকে 3 প্রকারে ভাগ করছিলাম, আমাদের প্রথম পাইছিলাম হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ। তাহলে এখন দেখো বৈজ্ঞানিক আরোহ, আমরা একটা কথা হচ্ছে বৈজ্ঞানিক আরোহের 2টা জিনিস থাকবে। একটা হচ্ছে দেখো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর একটা হচ্ছে কি কার্যকারণ নিয়ম। এই 2টা জিনিসের উপস্থিত থাকে, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকারণ নিয়মের। এই 2টা জিনিসের উপর নির্ভর করে যখন আমরা কি করি কোনো সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, অর্থাৎ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যের যখন কি করা হয় সিদ্ধান্ত নির্ণয় করা হয়, তাকে বলা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের জন্য 2টা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রকৃতির নিয়ম, একটা হচ্ছে কি কার্যকারণ নিয়ম। আমরা একটু উদাহরণ দেখি। দেখো হাসান মরণশীল, শ্যামল হয় মরণশীল, কাশেম হয় মরণশীল, তুষার হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তো এখন দেখো হাসান, শ্যামল, কাশেম এবং তুষার 4 জন ব্যক্তি, এইটার উপর ভিত্তি করে আমরা বললাম যে কি সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ এটা এক ধরনের কি আরোহ। সো এখানে আমরা বললাম যে এটা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ। সো এখন দেখো সকল মানুষ হয় মরণশীল, এই যে মানুষ কেন মরে, অর্থাৎ হাসান মরণশীল, এই যে মানুষের যে মৃত্যু সেটা আমরা প্রকৃতির মাঝেই প্রত্যক্ষণ করি, সেটা আমরা কি করি প্রকৃতির মাঝে প্রত্যক্ষণ করি।
অর্থাৎ এখানে কি আছে, প্রকৃতির নিয়মানুবর্তিতা আছে, কারণ মানুষের মৃত্যুটা আমরা প্রকৃতির মাঝে কি করতেছি, প্রত্যক্ষণ করতেছি। আবার যে মানুষ যে মরণশীল, আমরা বলি না এই যে লোকটা হঠাৎ স্ট্রোক করে মারা গেল, অথবা হুচট খেয়ে মারা গেল, অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, অথবা পানিতে ডুবে মারা গেল, এই যে মৃত্যুর এক একটা কারণ, অর্থাৎ এখানে যে মরণশীলতার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কার্যকারণ সম্পর্ক, সেটা হচ্ছে কি কার্যকারণ নিয়ম বা কার্যকারণ সম্পর্ক। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের মধ্যে এই দুইটা জিনিসও মাস্ট বি থাকবে। একটা হচ্ছে কি প্রকৃতির নিয়ম, অর্থাৎ যে মানুষের মরণশীলতা বা মৃত্যু, এই জিনিসটা আমরা প্রকৃতির মাঝে প্রত্যক্ষণ করতেছি। আর হচ্ছে কি প্রত্যেকটা মৃত্যুর পিছনে একটা কি থাকে, কারণ থাকে, এই কারণটাকে বলা হচ্ছে কি কার্যকারণ নিয়ম। এই দুটা জিনিস থাকলে আমরা তাকে বলতেছি হচ্ছে কি প্রকৃতি, অর্থাৎ কি বৈজ্ঞানিক আরোহ। তাহলে আমরা সংখ্যাটা একটু দেখে নিই যে আরোহণ মানে প্রকৃতির নিয়মানুবর্তের নীতি কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে পরিবেশ পরিবর্তনের কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে, যেমন এগুলো হচ্ছে কি একটা বিশেষ দৃষ্টান্ত, কাশেম, শ্যামল, কাশেম, তুষার, এগুলো হচ্ছে কি একটা বিশেষ দৃষ্টান্ত। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, অর্থাৎ যখন এই যে সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে কি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। কারণ আমরা জানি কি যে মানুষের যাত্রা তো হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি জীবভিত্তি আর একটা হচ্ছে কি বুদ্ধিভিত্তি। কিন্তু এই জায়গায় মরণশীলের কথা বলা হচ্ছে, জীবভিত্তির কথা বলা হয় না, বুদ্ধিভিত্তির কথা বলা হয়, মরণশীলতার কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে যাত্রার্থবাদী নতুন কোনো গুণ, এটাকে বলা হচ্ছে কি সংশ্লেষক যুক্তিবাক্য। আর এটা সকল মানুষের জন্য প্রযোজ্য, সেজন্য এটা হচ্ছে কি সার্বিক যুক্তিবাক্য। অর্থাৎ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য যখন থাকবে তখন সেটাকে বলা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ। আর বৈজ্ঞানিক আরোহের গুরুত্বপূর্ণ দুটা বৈশিষ্ট্য বা যে দুটা গুণ অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে প্রকৃতির নিয়ম আর একটা হচ্ছে কি কার্যকারণ নিয়ম। আমরা এর পরবর্তী দেখি বৈজ্ঞানিক আরোহের মধ্যে এছাড়া যে প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ নিয়ম, এই দুইটা ছাড়া বাকি কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখি। যেমন দেখো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য সময় একটু দেখি আমরা। যেমন বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে কি সার্বিক যুক্তিবাক্য, আমরা বললাম সেটা কীভাবে সার্বিক যুক্তিবাক্য হয়। আবার সিদ্ধান্তটা হচ্ছে কি অভিজ্ঞতা বা নিরীক্ষণ থেকে, যে বলো না মৃত্যুর যে কথাটা বললাম, এটা হচ্ছে মানুষের অভিজ্ঞতা বা মানুষ নিরীক্ষণ করে, নিরীক্ষণ মানে হচ্ছে কি কালি চোখে দেখা। এরপর হচ্ছে আরোহমূলক লম্প থাকে, বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অবশ্যই আরোহমূলক লম্প থাকে। আর সিদ্ধান্ত হচ্ছে কি প্রকৃতির নিয়ম থাকবে, আর একটা হচ্ছে কার্যকারণ নীতি থাকবে। তারপর হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহের পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহকে কী করা যায়, পরীক্ষা করা যায়, অর্থাৎ পরিবেশের মাধ্যমে আমরা দৃষ্টান্তগুলোকে পরীক্ষা করতে পারি। আর এখানে সিদ্ধান্তটা কি হয়, নিশ্চিত এক ধরনের সিদ্ধান্ত প্রতিষ্ঠা, বৈজ্ঞানিক আরোহগুলো পরীক্ষা নিরীক্ষা করা যায় বলে এই সিদ্ধান্তটা কী হয়ে থাকে, নিশ্চিত হয়ে থাকে। সো এখানে একটা জিনিস যে আমরা বললাম বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তী থাকবে এবং কার্যকারণ নিয়ম থাকবে, কিন্তু এখানে প্রকৃতির এই যে কার্যকরণ নিয়মটা ছাড়াই শুধুমাত্র প্রকৃতির নিয়মটা থাকবে, শুধুমাত্র প্রকৃতির নিয়মটাই থাকবে, এবং প্রতিকূল কোনো দৃষ্টান্ত থাকবে না, সবগুলো দৃষ্টান্ত অনুকূলে হবে, অর্থাৎ প্রতিকূল কোনো দৃষ্টান্ত থাকবে না। যেমন আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, যদি কোনো দিন কোনো মানুষ যদি কি বেঁচে যায়, তাহলে সেই জিনিসটা সত্য হবে না। যেমন আমরা যদি বলি যে কি সকল কাক হয় কালো, এখন তোমাদের মধ্যে কেউ যদি এসে আমাকে দেখা যায় স্যার এই কাকটা হচ্ছে কি সাদা বা লাল, তাহলে আমার ওই কথাটা মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ প্রতিকূল কোনো দৃষ্টান্ত এখানে আনা যাবে না। সো সবগুলো দৃষ্টান্ত কী হবে, অনুকূল হবে। কার্যকারণ সম্পর্ক বা কার্যকারণ নিয়ম থাকবে না, শুধুমাত্র প্রকৃতির নিয়ম থাকবে, এবং সবগুলো সিদ্ধান্ত কী হবে, প্রতিকূল দৃষ্টান্ত হবে না, সবগুলো অনুকূলেই হবে। সো এখানে যে সার্বিক সংশ্লেষের যুক্তিবাক্যটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। যেমন দেখো আমি এই পর্যন্ত যত কাক দেখেছি সবগুলা কাকই হচ্ছে কি, এই পর্যন্ত আমি যত বক দেখেছি সবগুলা বকই হচ্ছে সাদা, সুতরাং সকল বক হয় সাদা। অর্থাৎ এর আগে আমরা যে কথাটা বলছিলাম আমেরিকার কাক, আফ্রিকার কাক, বাংলাদেশের কাক সবগুলো হচ্ছে কালো, তো সুতরাং সকল কাক হয় কালো। সো এখানে দেখো আমরা যত বক দেখেছি সবগুলো বকই হচ্ছে সাদা, সুতরাং সকল বক হচ্ছে কি সাদা। এটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহণ যেমন দেখো সকল বক সাদা, এই জিনিসটা আমরা প্রকৃতির মাঝে দেখতেছি, অর্থাৎ প্রকৃতির মাঝে ঘটনা আমরা প্রত্যক্ষণ করতেছি। এখন যদি বলি বক কেন সাদা বা কাক কেন কালো, তার কোনো কারণ থাকে না। যেমন আগুনের কাজ হচ্ছে কি করা, দহন করা, আমরা যদি আগুন কেন জ্বলে, তার কোনো কারণ থাকে না, সেই জন্য এখানে কি থাকবে না, কোনো কার্যকরণ নিয়ম থাকবে না, এখানে থাকবে শুধুমাত্র হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। সো এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে একটু দেখো। একটা হচ্ছে কি এটা সিদ্ধান্ত সবসময় সার্বিক হবে, অর্থাৎ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য থাকবে। আর একটা হচ্ছে অবজ্ঞানের সিদ্ধান্ত একটা সংশ্লেষক যুক্তিবাক্য। আর এখানে কি আছে, আরোহমূলক লম্প আছে। ওই যে আরোহমূলক লম্পটা হচ্ছে সেম বললাম না, যে আমেরিকার কাক কালো, বাংলাদেশের কাক কালো, পাকিস্তানের কাক কালো, সুতরাং সকল কাক হয় কালো। তাহলে পৃথিবীর আরও যে দেশগুলো আছে সেগুলোকে আমরা কী করি, প্রত্যক্ষণ করি, আমরা লাভ দিয়ে চলে আসলাম, এটাকে বলা হচ্ছে কি আরোহমূলক লম্প। আর এখানে কি থাকবে, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি থাকবে। তারপর
সিদ্ধান্ত গ্রহণ করা হবে সবসময় কি এই যে দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে, এবং এই দৃষ্টান্তগুলো সবসময় অনুকূল দৃষ্টান্ত হবে, অর্থাৎ কোনো প্রতিকূল দৃষ্টান্ত এখানে আসবে না। আর এটা সিদ্ধান্ত সম্ভাব্য। সম্ভাব্য বলতে এই সত্যটাকে আমরা বলি সাপেক্ষ সত্য, অর্থাৎ যতদিন পর্যন্ত এটার প্রতিকূলে কোনো দৃষ্টান্ত পাওয়া যাবে না ততদিন পর্যন্ত এটা সত্য। যদি পাওয়া যায় তখন সেটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এরপর হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ, এটা হচ্ছে কি অভিজ্ঞতামূলক। আর এখানে হচ্ছে কি জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ কী করা হয়, সম্ভব হয়। অর্থাৎ যুক্তিবিদ্যার যে মূল কাজ জানা বিষয়ের উপর ভিত্তি করা, অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেটা এখানের মধ্যে কি করা যায়, করা যায়। এরপরে দেখো অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি, অর্থাৎ এই জিনিসটা কখন হয়, অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি। আমরা যে এর আগে বললাম বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোনো প্রতিকূল দৃষ্টান্ত আনা যাবে না। যদি আমরা কোনো প্রতিকূল দৃষ্টান্ত নিয়ে আসি তখন সেটাকে বলা হচ্ছে যদি, অথবা কোনো প্রতিকূল দৃষ্টান্ত দেখা যায় তখন সেটা হচ্ছে কি অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি করে। যেমন এই যে আমরা পৃথিবীর কয়েকটা দেশের, অর্থাৎ কয়েকটা দেশের কাকগুলাকে দেখে বললাম যে কি সকল কাক হয় কালো। সো আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিলাম সকল কাক হয় কালো, পৃথিবীর অন্যান্য দেশগুলোকে আমরা দেখি নাই। তো এটাকে বলা হচ্ছে কি এক ধরনের অবৈধ সার্বিকীকরণ। কারণ আমার উচিত ছিল যে কি প্রত্যেকটা কাক দেখে দেখে কি নেওয়া, সিদ্ধান্ত নেওয়া। হঠাৎ করে যদি কোনোদিন লাল কাক দেখে তখন আমার সকল কাক হয় কালো এই কথাটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি অবৈধ সার্বিকীকরণ। যেমন এই জিনিসটা একটু কি দেখো, কার্যকরের সম্পর্ক ভিত্তিতে প্রকৃতির নিয়মানুবর্তির উপর নির্ভর করে অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যে কী করি বাক্যটা স্থাপন করি, সেটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ এখানে কি দেখো প্রতিকূল দৃষ্টান্তের ভিত্তিতে কি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না, অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়। সেই জন্য সিদ্ধান্তটি অনেক সময় কি হতে ভ্রান্ত বলে প্রমাণিত হতে পারে অথবা বাতিল হয়ে যায়। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি। পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে তোমার 2 নাম্বার বা 1 নাম্বার কোয়েশ্চেন এটা আসে অনেক সময়, মাস্ট এই জিনিসটা আসে তাকে সম্ভাবনা থাকে। এরপর দেখো অবৈজ্ঞানিক আরোহর মূল্যটা কতটুকু, কারণ আমরা তো বললাম বৈজ্ঞানিক আরোহ হচ্ছে নিশ্চিত, তাহলে অবৈজ্ঞানিক আরোহ যদি কি অবৈধ সার্বিকীকরণ হয় তার মূল্যটা কতটুকু আছে একটু দেখি। যেমন যুক্তিবিদ মিল অবৈজ্ঞানিক আরোহের উপর কী করছেন, অনেকটা আপত্তি তুলে বলছেন যে কি এই প্রকার আরোহটা হচ্ছে কি অনিশ্চিত, অর্থাৎ ঠিক বৈজ্ঞানিকের বিপরীত হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। যেমন এটার মানে সার্বিক সত্য প্রতিষ্ঠা করা হয়ে থাকে, তবে এই সিদ্ধান্ত অনেক সময় কি হতে পারে অনিশ্চিত হতে পারে। অর্থাৎ ওই যে অনুকূল দৃষ্টান্ত না পেলে প্রতিকূল দৃষ্টান্ত আসলে সেটা কি হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। তারপর এখানে দেখো সচরাচর এই প্রকার আরোহ আমরা প্রয়োগ করতে গিয়ে আরেকটা হচ্ছে কি সনাতনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। তারপরে এখানে সিদ্ধান্ত কি দেখে অক্ষুণ্ণ থাকে, তারপর হচ্ছে কি আরোহমূলক লম্প বিদ্যমান থাকে। আর এখানে হচ্ছে এটা সম্ভাব্য হলো বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য এই জিনিসটা একটা কি আছে গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে কি আরোহের এক ধরনের প্রকারগত ভিত্তি, অর্থাৎ সেজন্য আমরা বলি যে কি বৈজ্ঞানিক আরোহের একটা কি আছে গুরুত্ব আছে। এরপরে দেখো বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য, অর্থাৎ আমরা যে এতক্ষণ বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ দুটো আলোচনা করলাম, এই দুটার মধ্যে মিল এবং অমিল অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্যটা আমরা এখানে আলোচনা করব। তোমার পরীক্ষা যদি কোয়েশ্চেন আসে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সম্পর্ক আলোচনা করো, যখন তোমাকে সম্পর্ক আলোচনা করতে বলবে তখন তোমাকে দুইটা জিনিসে লিখতে হবে। অর্থাৎ একটা হচ্ছে কি বৈসাদৃশ্য সম্পর্ক আলোচনা করতে বললে তোমাকে সাদৃশ্য প্লাস বৈসাদৃশ্য দুইটাই আলোচনা করতে হবে, সাদৃশ্য প্লাস বৈসাদৃশ্য আলোচনা করতে হবে। আর যদি শুধু সাদৃশ্য বলে তাহলে সেখানে শুধু সাদৃশ্য আসবে, আর পার্থক্য বা বৈসাদৃশ্য বলে সেখানে শুধু বৈসাদৃশ্য পার্থক্য আসবে। যদি বলা হয় সম্পর্ক আলোচনা করো তখন সেখানে দুইটাই আসবে, সাদৃশ্য আসবে বৈসাদৃশ্য আসবে। সো এখন দেখো বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্যগুলো কী কী, যেমন বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক দুটাই হচ্ছে কি আরোহণ অনুমান, আর দুটাই প্রকৃত আরোহ থেকে সৃষ্টি হয়েছে। আরেকটা হচ্ছে কি আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত আমরা বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে নিয়ে থাকি, অর্থাৎ বিশেষ থেকে সার্বিকের দিকে আমরা এসে। এখানে হচ্ছে সেম, দুইটার মধ্যে সেম জিনিসটা থাকে। বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয়ই কী থাকে, আরোহমূলক লম্প থাকে। এটা একটা প্রায় সময় নবীদিকে আসে অবৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহমূলক লম্প বিদ্যমান থাকে কিনা, সেখানে অবশ্যই কি থাকে আরোহমূলক লম্প থাকে, কারণ এটা হচ্ছে কি প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত সেই জন্য। আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুইটার মধ্যে কি থাকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকে। আর দুটা হচ্ছে কি
আরোহের অনুমানের মাধ্যমে আমাদেরকে জ্ঞান প্রদান করে বা নতুন নতুন জ্ঞান প্রদান করে। আর দুটাতে আমরা কি করি, জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয়ে কি করি, সিদ্ধান্ত নিয়ে থাকি, অর্থাৎ জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের দিকে সিদ্ধান্ত নেওয়া হয়। তো সুতরাং আমরা বলি যে কি দুইটার মধ্যে গেছে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা মিল পেলাম। সেখানে আমরা অমিলগুলো একটু দেখি, অর্থাৎ যেটাকে আমরা বলি কি বৈসাদৃশ্য। তাহলে বৈসাদৃশ্য দেখো, বৈজ্ঞানিক আরোহের মূল লক্ষ্যটা হচ্ছে কি করা, প্রকৃতির নিয়ম আবিষ্কার এবং সেটা প্রমাণ করা। অর্থাৎ এখানে প্রকৃতির নিয়ম এবং কার্যকরণ নিয়ম দুটা জিনিসে থাকে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে শুধুমাত্র প্রকৃতির নিয়মটাই থাকে, শুধুমাত্র প্রকৃতির নিয়মটা থাকে। আর বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমার অনুকূল এবং প্রতিকূল আমরা দুই প্রকার দৃষ্টান্ত নিয়ে থাকি, আর অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা শুধুমাত্র অনুকূল দৃষ্টান্তগুলো নিয়ে থাকি, এখানে কোনো প্রতিকূল কোনো দৃষ্টান্ত থাকে না। তারপর বৈজ্ঞানিক আরোহ দেখো, উভয় অনুকূল এবং প্রতিকূল উভয় দৃষ্টান্ত প্রত্যাখ্যান করা হয় বলে এখানে কোনো অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সেখানে কি থাকে, আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা বলি যে কি ওই যে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি। তারপর সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি সত্য প্রতিষ্ঠার উপরে গুরুত্ব প্রদান করা হয়, আর অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি দৃষ্টান্তের সংখ্যার উপর, অর্থাৎ আমি কয়টা দেশের মধ্যে মিল পাচ্ছি বা কয়টা বিষয়ের মধ্যে মিল পাচ্ছি এটার উপর গুরুত্ব প্রদান করা হয়। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি দেখে কার্যকরণ সম্পর্ক, আর এখানে হচ্ছে কি কার্যকরণ সম্পর্কের প্রতিষ্ঠিত নয়। আর বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি উদ্দেশ্য বিধেয় একটা সম্পর্ককে কি করে বিশ্লেষণ করে, সেখানের মধ্যে হচ্ছে কি কার্যকরণ সম্পর্ক যাচাই করা হয় না অবৈজ্ঞানিকের মধ্যে। এরপরে দেখো আরও অনেকগুলো বৈশিষ্ট্য দিলাম, যেমন এটা একটা হচ্ছে কি একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, আর ওইটা হচ্ছে একটা কি অবৈজ্ঞানিক প্রক্রিয়া। এখানে হচ্ছে কি যেমন আরেকটা দেখো, বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি বিশ্লেষণ এবং বিচ্ছিন্নকরণ সম্ভব, কিন্তু আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যে এই জিনিসটা কিনা সম্ভব নয়, বিশ্লেষণ এবং বিচ্ছিন্নকরণটা সম্ভব হয় না। তারপর হচ্ছে কি এখানে হচ্ছে কি প্রমাণ ছাড়া কোনো বিবৃতি প্রদান করে না বৈজ্ঞানিক আরোহ, আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রমাণ ছাড়া কী করে অনেক সময় বিবৃতি প্রদান করা হয়, কারণ এখানে কার্যকরণ নিয়মটা থাকে না। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি জটিল, আর অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি একটা সহজ পদ্ধতি। তারপরে সত্য প্রতিষ্ঠা করা যায়, এটার মধ্যে কী করা যায় না, সিদ্ধান্ত দ্বারা, অর্থাৎ কোনো সাধারণ সত্যকে প্রতিষ্ঠা করা যায় না। তারপর এটা হচ্ছে নিশ্চিত, আর ওটা হচ্ছে কি এক ধরনের অনিশ্চিত আরোহ। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক হচ্ছে কি অনিশ্চিত, বৈজ্ঞানিক হচ্ছে কি নিশ্চিত আরোহ। এখন আমরা যে আমাদের তৃতীয় যেটা ছিল অনুমান, অর্থাৎ প্রকৃত আরোহের মধ্যে 3 নাম্বারটা যেটাকে আমরা বলি কি সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানের ইংরেজি হচ্ছে কি অ্যানালজি, অর্থাৎ অ্যানালজি শব্দের অর্থ হচ্ছে কি সাদৃশ্যতা, অর্থাৎ অনুরূপতা অথবা একই জাতীয় বিষয়ের মধ্যে, যেমন দুইটি বস্তু বা বিষয়ের মধ্যে যদি কি থাকে কতগুলো বৈশিষ্ট্যের মিল থাকে আমরা সেটাকে বলি কি সাদৃশ্য অনুমান। অর্থাৎ দেখো এই যে ইংরেজি অ্যানালজি শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যানালজিয়া থেকে, যার অর্থ হচ্ছে কি অনুপাতের বা সম্বন্ধের মতো সমতা, অর্থাৎ দুইটা বিষয়ের মধ্যে কি মিল এবং অমিলের সমতা, এটাকে বলা হচ্ছে কি সাদৃশ্য অনুমান। যেমন দেখো একাধিক বিষয়ে দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য বর্তমান থাকলে তাদের একটি বস্তু সম্পর্কে যদি অন্য কোনো কিছু সত্য বলে প্রমাণিত হয় সেটাকে বলা হচ্ছে কি সাদৃশ্য অনুমান। যেমন আমরা একটা এখানে কার্ভাটিডের সংজ্ঞা দিলাম, সাদৃশ্য অনুমান হচ্ছে কি অনুমানের উপাত্ত এবং অনুমানের বিষয়বস্তুর অসম্পূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সম্ভাব্য প্রমাণ। যেমন আমরা বলতে পারি, যেমন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে, ছাগলের দাঁড়িয়ে আছে, সুতরাং রবীন্দ্রনাথ সমান ছাগল। তারপর হচ্ছে কি টেবিলে 4টা পা আছে, গরুর 4টা পা আছে, সুতরাং টেবিল সমান গরু, অর্থাৎ এটা হচ্ছে কি সাদৃশ্যতা। এটা আমরা বলি কি যুক্তিবিদ্যা, আমরা বললাম দুইটা দিক নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে আকারগত সত্য আর একটা হচ্ছে কি বস্তুগত সত্য। তো এই সাদৃশ্য অনুমানটা হচ্ছে কি বিশেষ করে আকারগত সত্যের একটা অনুরূপ। যেমন আমরা বলি কি, যেমন ছাগলের 4টা পা আছে, কুকুরের 4টা পা আছে, সুতরাং ছাগলের লেজ আছে, কুকুরের লেজ আছে, ছাগল জন্ম হয় ছোটো থেকে বড় হয়, কুকুরও ছোটো থেকে বড় হয়, সুতরাং ছাগলের মাংস যদি খাওয়া যায় তাহলে কুকুরের মাংস খাওয়া যাবে। এটা হচ্ছে কি সাদৃশ্য অনুমান। এই যে সাদৃশ্য অর্থাৎ দুইটা বিষয় বা বস্তুর মধ্যে কতিপয় বৈশিষ্ট্য যখন মিল থাকে, এই মিলের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তটা নিয়ে থাকি সেটাকে বলা হচ্ছে কি সাদৃশ্য অনুমান। এখন দেখো সাদৃশ্য মানে কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, অর্থাৎ দেখো সাদৃশ্য দুইটা বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে, আর এখানে একটা কি থাকে লম্প থাকে, অর্থাৎ আমরা সবগুলো বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খানু মিলে দেখি না, কতিপয় বৈশিষ্ট্যের মধ্যে মিল থাকলে আমরা সেটাকে কি করে মিলিয়ে দেখি। তারপর হচ্ছে কি সাদৃশ্য বিশেষ থেকে বিশেষে গমন করা হয়, অর্থাৎ বিশেষ যুক্তিবাক্য থেকে একটা বিশেষ যুক্তিবাক্যে যাওয়া যায়, এখানে কোনো কার্যকরণ সম্পর্ক থাকে না, অর্থাৎ সাদৃশ্যের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক থাকে না। যেমন রবীন্দ্রনাথ সাথে ছাগলের কোনো কার্যকরণ সম্পর্ক নাই, বাট আমরা শুধু দাঁড়িয়ে দেখে বললাম যে কি দুইটা হচ্ছে কি সমান হতে পারে। তারপর হচ্ছে কি সাদৃশ্য সিদ্ধান্তটা কি হয় সম্ভাব্য হয়, অর্থাৎ এখানে সম্ভাব্য জিনিসটা কীরকম হয়, যদি ওই দুইটা বিষয়ের মধ্যে সাদৃশ্যের মিলটা বেশি হয়
তাহলে সেটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর যদি বৈসাদৃশ্যের মিলটা বেশি হয় তাহলে মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর এর একটা সহজতার প্রক্রিয়া, অর্থাৎ আকারগত বৈশিষ্ট্যে মিল থাকলে যে কেউ সেটা বলে দিতে পারে। আর একটা হচ্ছে সাদৃশ্যের পরিধি হচ্ছে অনেক ব্যাপক, আর এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা প্রস্তুতি পর্ব বলা হয় তাকে। আর হচ্ছে কি সাদৃশ্য মানে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি থাকে, অর্থাৎ দুইটাই, একটা হচ্ছে কি অবজ্ঞানক আরোহ এবং সাদৃশ্য অনুমান, এই দুইটার মধ্যে শুধুমাত্র প্রকৃতির নিয়মটাই থাকে, এখানে কোনো কার্যকরণ সম্পর্ক থাকে না। আর গুণগত বৈশিষ্ট্যগুলো অথবা আকারগত দিকগুলোকে নিয়ে ব্যাখ্যা করা হয়। তাহলে দেখো সাদৃশ্য অনুমানের মূল্য এবং গুরুত্ব, এই যে আমরা বললাম সম্ভাব্যতার যে মান সেটা কোথার উপর নির্ভর করবে, অর্থাৎ সম্ভাব্যতার সূত্র এটা হচ্ছে কি, যেমন বললাম সাদৃশ্য বিশেষ সংখ্যা গুরুত্ব যত বেশি হবে সম্ভাব্যতার মাত্রা তত বেশি হবে। দুইটা বিষয়ের মধ্যে যত বেশি সাদৃশ্য থাকবে সে দুইটা সব সত্য হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আর হচ্ছে কি বৈসাদৃশ্য বিশেষ সংখ্যা এবং গুরুত্ব যত বেশি হবে আর সেটা সম্ভাব্যতা হওয়ার মাত্রা ততটা কম হবে, অর্থাৎ বৈসাদৃশ্য যদি বেশি হয় তাহলে সেখানে এটার কি সম্ভাবনাটা মাত্রাটা কম হবে সবসময়। যেমন আমরা একটা সূত্র বললাম যে কি সাদৃশ্য বিষয় বা বৈসাদৃশ্য বিষয় এবং অজ্ঞাত বিষয়। এখন আমরা একটা উদাহরণ দিই, মনে করো তোমাদের ক্লাসে দুজন বন্ধু অর্থাৎ জসিম এবং করিম, তো দুইজনের মধ্যে মনে করো আমরা 7টা বিষয়ে মিল পেলাম, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যের মধ্যে 7টা মিল আছে দুজনের। আবার তাদের মধ্যে আমরা পেলাম যে কি 9টা হচ্ছে কি বৈসাদৃশ্য আমরা পেলাম, অর্থাৎ 9টা বিষয়ে তাদের মাঝে মিল নাই, এবং 5টা বিষয় আমরা অজ্ঞাত, অর্থাৎ জানি না, তাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাদের কাছে জানা নাই, অজ্ঞাত বিষয়। তাহলে এখন আমরা যদি এই দুইটা যোগফল দ্বারা যদি কী করি, এই যে সাদৃশ্য বিষয় এটাকে ভাগ করি, তাহলে হচ্ছে কত আমার হাফ, অর্থাৎ অর্ধেক। এখন আমি যদি বলি তাহলে জসিম যদি A+ পায় তাহলে করিমের A+ পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, অর্ধেক। তো সুতরাং এটা এইভাবে করে কী করা হয়, নির্ণয় করা হয়। জসিম যদি মোটা হয় তাহলে তোমার করিমের মোটা হওয়ার সম্ভাবনা কত, অর্ধেক, কারণ তাদের চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের মধ্যে মিল এবং অমিল অনুযায়ী এই সম্ভাবনা মাত্রাটা বের করা হয়ে থাকে। এখানে যদি সেম যদি সাদৃশ্যের মাত্রা যদি আমার কি হয়ে যায় 14 এবং বৈসাদৃশ্য যদি কী হয় 7 হয়ে যায়, তখন সেখানে আসবে কত, 2, অর্থাৎ 2% বা 2 ভাগ তাদের মাঝে কি থাকবে, যে মিল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখুন তাহলে আমরা বললাম সাদৃশ্য অনুমানকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি সাধু সাদৃশ্য, একটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য। সাধু সাদৃশ্য হচ্ছে কোনটা, যেটার মধ্যে মৌলিক বা প্রাসঙ্গিক বিষয়ে মিল থাকে, আর একটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য, যেটা হচ্ছে কি অপ্রাসঙ্গিক বিষয়ে মিল থাকে। যেমন দেখো যে সাধু সাদৃশ্য অনুমান এবং অসাধু সাদৃশ্য অনুমান, গোট অ্যানালজি এবং কে ব্যাট অ্যানালজি। যেমন দেখো সম্ভাবনা মাত্রা অনুসারে সাদৃশ্য অনুমানকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সাধু সাদৃশ্য, একটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য। তাহলে সাধু সাদৃশ্য অনুমান কোনটা, যে অনুমানে মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে কী করা হয়, সাদৃশ্য সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে। আর অসাধু সাদৃশ্য অনুমান হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণের সময় বাহ্যিক, অমৌলিক এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলোর উপর কী করা হয়, গুরুত্ব দেওয়া হয়। যেমন আমরা যদি বলি গাছের যেমন প্রাণ আছে মানুষেরও প্রাণ আছে, তাহলে এটা হচ্ছে কি গাছের প্রাণ এবং মানুষের প্রাণ, এটা হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। এই যে কিছুক্ষণ আগে আমরা আবার বললাম যেমন বানরের সাথে কি, অর্থাৎ বানর মানুষের মতো চলতে পারে, তারপর হচ্ছে কি মানুষের মতো বানর হচ্ছে কি হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, মানুষের মতো বড় হয়, ছোটো থেকে জন্মগ্রহণ করে। তো সুতরাং মানুষের যদি বুদ্ধি থাকে তাহলে বানরেরও বুদ্ধি আছে। সো এই জিনিসটা হচ্ছে কি অপ্রাসঙ্গিক বিষয়ে মিলের কথা। সো আবার হচ্ছে কি যেমন রোবট হচ্ছে মানুষের মতো কথা বলতে পারে, আবার হচ্ছে মানুষের মতো কাজ করতে পারে, মানুষের মতো চলাফেরা করতে পারে। সুতরাং মানুষ যদি একটা মানুষের জন্ম দিতে পারে তাহলে রোবটও কী করতে পারে, মানুষের জন্ম দিতে পারে। সো এই জিনিসটা হচ্ছে কি অপ্রাসঙ্গিক বিষয়ে মিল, অর্থাৎ আকারগত বিষয়ে মিলের কথা। এই জন্য এটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য অনুমান। যদি মৌলিক বা প্রাসঙ্গিক বিষয়ে মিল থাকে সেটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান, আর যদি অপ্রাসঙ্গিক বা অমৌলিক বিষয়ে বা অগুরুত্বপূর্ণ বিষয়ে মিল থাকে সেটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য অনুমান। সো এখন আমরা একটু দেখি সাধু সাদৃশ্য অনুমান এবং অসাধু সাদৃশ্য অনুমান, তাদের বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো একটু দেখি পার্থক্যগুলো। যেমন দেখো সাধু সাদৃশ্য অনুমান এবং অসাধু সাদৃশ্য অনুমানের মধ্যে পার্থক্য। সাধু সাদৃশ্য আমরা কি বললাম, মৌলিক, প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, আর তার বিপরীতে অসাধু হচ্ছে বাহ্যিক, কৃত্রিম এবং অপ্রাসঙ্গিক, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণ। আবার দুইটা বিষয়ের মধ্যে সাদৃশ্য বিবেচনা করে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেখানে
বৈসাদৃশ্য বা সাদৃশ্য বিষয়, অর্থাৎ কোনটাতে তোমার কি থাকবে, সাদৃশ্যের মান যদি কি হয় সংখ্যা বেশি হয় সেটার সম্ভাবনা মাত্রা তত বেশি হবে, আর যদি বৈসাদৃশ্যের মাত্রা যদি কি হয় সম্ভাবনা বেশি হয় সেখানে সম্ভাবনা মাত্রা কম হবে। যেমন দেখো অসাদৃশ্য অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত বিবেচনায় অজ্ঞাত এবং বৈসাদৃশ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। এখানে হচ্ছে কি জ্ঞাত এবং সাদৃশ্য, এখানে হচ্ছে কি অজ্ঞাত এবং বৈসাদৃশ্য। আর সাধু সাদৃশ্য মানে এগুলো প্রাসঙ্গিক হয়ে থাকে, আর অসাধুটা হচ্ছে কি পরস্পর সম্পর্কযুক্ত হয়, তারপর হচ্ছে কি এটা অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অসাধু সাদৃশ্য সমানটা হচ্ছে কি অপ্রাসঙ্গিক হয়ে থাকে, আর সাদৃশ্য সমানটা প্রাসঙ্গিক হয়ে থাকে। সাদৃশ্য সমান হচ্ছে কি মৌলিক প্রকৃতি হয়ে থাকে, আর এগুলো হচ্ছে কি অসাধু সাদৃশ্য সমানটা অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তো সেজন্য এটা আমাদের অর্থাৎ এর ক্ষেত্রে বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে এটা তেমন একটা গুরুত্ব বহন করে না, আর এটা হচ্ছে কি করে গুরুত্ব গ্রহণ করে। এরপরে দেখো সাদৃশ্য সমানের ক্ষেত্রে কার্যকরণ একটা সম্পর্ক, সাধু সাদৃশ্যের ক্ষেত্রে একটা কার্যকরণ সম্পর্ক থাকে, আর অসাধু সাদৃশ্যের ক্ষেত্রে কার্যকরণ কোনো সম্পর্ক থাকে না, কার্যকরণ কোনো সম্পর্ক থাকে না। সাদৃশ্যনা বিষয়গুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা যে সিদ্ধান্ত আসবে সেটা সত্য হওয়ার সম্ভাবনা থাকে, আর অসাধু সাদৃশ্য সমানের ক্ষেত্রে সেটা মিথ্যা হওয়ার আশঙ্কা থাকে। তারপর সাদৃশ্য সমান হচ্ছে কি অর্থাৎ নিশ্চিত হতে পারে, তার সিদ্ধান্তটা নিশ্চিত হতে পারে, আর অসাধু এটা হচ্ছে নিশ্চয়তা পাওয়া যায় না, তার সিদ্ধান্তের একটা নিশ্চয়তা পাওয়া যায় না। তারপর সাদৃশ্য সমান বললাম মৌলিক এবং গুরুত্বপূর্ণ, আর অসাধু সাদৃশ্য সমান হচ্ছে কি অমৌলিক এবং বাহ্যিক সাদৃশ্য, অর্থাৎ আকারগত বৈশিষ্ট্যে মিল থাকলে এটার উপর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তারপর সাধুটা হচ্ছে কি অধিক মূল্যবান এবং গ্রহণযোগ্য, আর অসাধু হচ্ছে কি মূল্য এবং গুরুত্ব তেমন একটা নেই, আর এখানে হচ্ছে কি সেম যে অপ্রাসঙ্গিক বিষয়, আর এখানে হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। এই পার্থক্যগুলো একটু ভালো করে দেখে নেবে তোমরা, কারণ তোমাদের বইতে এসে আরও অনেক বেশি পার্থক্য আলোচনা করা হয়েছে। সো এখন আমরা দেখি এই যে আমরা যে তিনটা আরোহ পড়লাম, একটা হচ্ছে বৈজ্ঞানিক, একটা হচ্ছে কি অবৈজ্ঞানিক, একটা সাদৃশ্য অনুমান। এই তিনটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো একটা আমরা দেখি। যেমন আমরা প্রথম জানি সেটা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্য অনুমানের সাদৃশ্য, অর্থাৎ সাদৃশ্য অনুমান এবং বৈজ্ঞানিক আরোহের মধ্যে মিলটা কোথায়। তো প্রথম মিলটা হচ্ছে দুইটাই হচ্ছে কি আরোহ, অর্থাৎ আমরা যেহেতু বললাম দুইটাই প্রকৃত আরোহ থেকে সৃষ্টি হয়েছে। আবার এই দুইটার মধ্যে কি করা হয়, জানা বিষয় থেকে অজানা বিষয়ে জ্ঞান অর্জন করা হয়, অর্থাৎ জ্ঞাত সত্যের উপর ভিত্তি করে অজ্ঞাত সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। আবার দুইটাই হচ্ছে কি আরোহমূলক লম্প বিদ্যমান। আবার দুইটাই কি করে বাস্তব বর্ণনাকে পর্যবেক্ষণ করে সেখানে সার্বিক বিষয়ে সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করে, এগুলো হচ্ছে কি তাদের মধ্যে মিল। আবার এখানে নতুন করে কি হয়, দুইটার মধ্যে নতুন তথ্য বা নতুন জ্ঞানের সৃষ্টি হয়ে থাকে। এটা হচ্ছে বৈজ্ঞানিক এবং কি সাদৃশ্যের মধ্যে মিল বা সাদৃশ্য। এরপর দেখো তাদের মধ্যে বৈসাদৃশ্যগুলো কী কী। বৈসাদৃশ্য প্রথমটা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রকৃতির নিয়মানুবর্তের নীতি এবং কার্যকরণ নিয়ম দুইটাই থাকবে, আর সাদৃশ্যের মধ্যে শুধুমাত্র এই যে প্রকৃতির নিয়মানুবর্তী থাকবে, এখানে কোনো কি থাকে না। যেমন দেখো এই যে স্বতন্ত্র বস্তুর মধ্যে এক বা একাধিক বিশেষ সাদৃশ্য দেখে তার ভিত্তিতে কী করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, এখানে কোনো কার্যকরণ সম্পর্কে আলোচনা করা হয় না। সেম দেখো এখানে হচ্ছে সবসময় কি বিশেষ বিশেষ সাদৃশ্যের ভিত্তিতে অর্থাৎ কার্যকরণ সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় না। আবার দেখো বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি সার্বিক থেকে বিশেষে পৌঁছার একটা প্রক্রিয়া, অর্থাৎ আমরা বিশেষ থেকে সার্বিকে যাই, সার্বিক থেকে বিশেষ। যেমন আমরা বললাম না বিশেষ হচ্ছে কি রহিম মরণশীল, জসিম মরণশীল, করিম মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ বিশেষ থেকে সার্বিকে যাওয়ার একটা প্রক্রিয়া। আর সাদৃশ্য মান হচ্ছে কি বিশেষ থেকে বিশেষে যাওয়ার একটা প্রক্রিয়া, বিশেষ থেকে বিশেষে যাওয়ার একটা প্রক্রিয়া। আর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে, আর সাদৃশ্যের সিদ্ধান্তটা সম্ভাব্য হয়ে থাকে, অর্থাৎ এটা আমার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কতটুকু সত্য হবে বা কতটুকু মিথ্যা হবে, অর্থাৎ এটা একটা সম্ভাবনা সূত্র থাকে। আর বৈজ্ঞানিক আরোহে অনুকূল এবং প্রতিকূল দুই ধরনের দৃষ্টান্ত নিয়ে কী করা হয়, আলোচনা করা হয়। অনুকূল এবং প্রতিকূল দৃষ্টান্ত নিয়ে আলোচনা করা হয়, আর সাদৃশ্যের ক্ষেত্রে শুধুমাত্র সাদৃশ্যমূলক দৃষ্টান্তগুলো নিয়ে আলোচনা করা হয়। এখানে বৈসাদৃশ্য বা সাদৃশ্যমূলক যেগুলো মিল আছে এগুলোর উপরে আলোচনা করা হয়ে থাকে। এরপরে দেখো বৈজ্ঞানিক আরোহ কার্যকরণ সম্পর্কের উপর গুরুত্ব দেয়, আর সাদৃশ্য অনুমান হচ্ছে কি কার্যকরণ সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হয় না। আর বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি একটা যথার্থ এবং সম্পূর্ণ আরোহ প্রক্রিয়া, আর সাদৃশ্য অনুমান হচ্ছে একটা অসম্পূর্ণ আরোহ প্রক্রিয়া। এখানে হচ্ছে কি বস্তুগত, বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে বস্তুগত সত্যতা নির্মাণ করা হয়, আর
সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে আকারগত সত্যতা অর্থাৎ সিদ্ধান্তের বস্তুগত সত্যতা, তার মানে হচ্ছে কি আকারগত সত্য, যেই সব বিষয়ে আকার অনুযায়ী মিল থাকে সেদিক থেকে কিভাবে সিদ্ধান্তটা সত্যটা নির্মাণ করা হয়ে থাকে। সো এটা হচ্ছে কি আমার বৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমানের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এরপরে দেখো অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমানের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য, অর্থাৎ আমরা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকটা আগে আলোচনা করছি। এখানে হচ্ছে কি অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য অনুমানের মধ্যে তাদের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করবে। প্রথমটা হচ্ছে কি সাদৃশ্য বিষয়গুলো দেখো, যেমন অবৈজ্ঞানিক এবং বৈজ্ঞানিক সেম আগের মতো দুইটা হচ্ছে কি প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত, অর্থাৎ দুইটা প্রকৃত আরোহণ অনুমান থেকে সৃষ্টি। আবার দুইটার মধ্যে কি নাই কার্যকারণ সম্পর্ক নাই, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য দুইটাতেই কেন কোনো কার্যকারণ সম্পর্ক নাই। আবার দুইটার মধ্যে কি আছে শুধুমাত্র প্রকৃতির নিয়মটাই আছে, শুধুমাত্র এই প্রকৃতির নিয়মটা আছে। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে কি আমরা দৈনন্দিন জীবনের অধিকাংশ ক্ষেত্রে কি থাকি প্রয়োগ করে থাকি। আবার দুইটার সিদ্ধান্ত কি হয়ে থাকে সবসময় সম্ভাব্য হয়ে থাকে, অর্থাৎ কোনোটাই নিশ্চিত আমাদের কোনো সিদ্ধান্ত প্রদান করে না। আবার উভয় প্রকার হচ্ছে শুধুমাত্র পর্যবেক্ষণ, দ্যাট মিনস আমরা বললাম না প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে কি হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। অর্থাৎ এটা দুইটার মধ্যে কি আছে বাস্তবতার মূল্য আছে, অর্থাৎ অনুমানে হচ্ছে কি এক বিশেষ ধরনের লৌকিক অনুমান। আমরা যে বৈজ্ঞানিক অনুমান এবং লৌকিক অনুমান, তাহলে এটা হচ্ছে কি এক ধরনের লৌকিক অনুমান হয়ে থাকে। এরপরে দেখো দুটার মধ্যে বৈসাদৃশ্যগুলো দেখো, অর্থাৎ কোন কোন বিষয়ে অমিল আছে সেই জিনিসটা আমরা দেখি। যেমন বৈজ্ঞানিক আরোহ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে এখানে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আর সাদৃশ্য অনুমানের মধ্যে বিশেষ থেকে বিশেষ সিদ্ধান্ত যাওয়ার একটা প্রক্রিয়া। অর্থাৎ এখানে সেম হচ্ছে বৈজ্ঞানিক আরোহের মতো, এখানে হচ্ছে বিশেষ থেকে সার্বিকে যাওয়া হবে, এখানে হচ্ছে বিশেষ থেকে বিশেষে যাওয়া হয়। আবার অবৈজ্ঞানিক আরোহ দেখো অনুকূল অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। আর সাদৃশ্য অনুমানের মধ্যে শুধুমাত্র সাদৃশ্যের উপর কি করা হয়, অর্থাৎ যে বিষয়গুলোর উপর মিল আছে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তারপর বৈজ্ঞানিক সিদ্ধান্ত সবসময় সার্বিক বাক্য হয়ে থাকে, আর সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সবসময় বিশেষ যুক্তিবাক্য হয়ে থাকে। কারণ আমরা আগে বলছিলাম সার্বিক যুক্তিবাক্য কোনটা আর বিশেষ যুক্তিবাক্য কোনটা, অর্থাৎ যখন সমগ্রের জন্য প্রযোজ্য হয় বা সমগ্রকে স্বীকার বা অস্বীকার করে সেটা হচ্ছে কি সার্বিক যুক্তিবাক্য, আর যখন আংশিক বা কিছু অংশকে স্বীকার বা অস্বীকার করে সেটা হচ্ছে কি বিশেষ যুক্তিবাক্য। এরপর দেখো দুইটার মধ্যে অবৈজ্ঞানিক আরোহের মূল্য গুরুত্ব নিরীক্ষিত এবং পর্যবেক্ষণকৃত, অর্থাৎ জিনিসটা হচ্ছে আমরা পর্যবেক্ষণ যেমন করতে পারি এবং কালি চোখে দেখো আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি। আর সাদৃশ্য অনুমানটা হচ্ছে কি শুধুমাত্র সাদৃশ্য বিষয়গুলোর যে গুরুত্ব প্রাসঙ্গিকতা বা মৌলিকতা আছে এগুলোর উপর নির্ভর করে। তারপর বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোনো গাণিতিক সূত্র নেই, কিন্তু সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে গাণিতিক সূত্র আছে। সূত্র আমরা কি দেখালাম, অর্থাৎ এই যে সম্ভাব্যতা সূত্র সেটা হচ্ছে কি তোমার সাদৃশ্য বিষয়, সেটাকে আমরা কি দিয়ে ভাগ করবো বৈসাদৃশ্য বিষয় এবং অজ্ঞাত বিষয়গুলো দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি সাদৃশ্য অনুমানের সূত্র। এরপরে দেখো বৈজ্ঞানিক আরোহকে বৈজ্ঞানিক আরোহের প্রাথমিক ধার বা স্তর বলে কি করা বিবেচনা করা হয় না, কিন্তু সাদৃশ্য অনুমানকে কি করা হয় বৈজ্ঞানিক আরোহের প্রাথমিক স্তর বলে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যে বললাম যে সাদৃশ্য অনুমানটা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহে যাওয়ার প্রথম বা প্রাথমিক ধাপ, কারণ বৈজ্ঞানিক আরোহ প্রতিষ্ঠা করতে গেলে আমার কি করতে হয় যে প্রথমে সাদৃশ্য বৈসাদৃশ্য এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে।